গুড ইভিনিং অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট আড্ডা। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে বৈদিক যুগ। এর আগে তোমরা দুটো ক্লাস অলরেডি করে নিয়েছো, তাই না? তাহলে আজকে আমরা তৃতীয় ক্লাসে চলে এসেছি। তৃতীয় ক্লাস শুরু করার আগে দু একটা কথা বলে নিচ্ছি যে তোমরা প্রিপারেশন তোমাদের ঠিকভাবে করছো এবং সাথে সাথে পুরনো বিষয়গুলো রিভিশনও করছো। ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে বৈদিক যুগ। কি এই বৈদিক যুগ সে নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। ওকে, তো বৈদিক যুগ হচ্ছে, আমরা জানি যে ভারতবর্ষে 1500 খ্রিস্টপূর্বাব্দের আগে 1500 খ্রিস্টপূর্বাব্দের আগে কারা এসেছিল? আর্যরা। আর্যরা আর্যরা ভারতবর্ষে 1500 খ্রিস্টপূর্বাব্দের আগে এসে আমাদের ভারতবর্ষে তারা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এই আর্য এরা কোথা থেকে এসেছিল এবং কিভাবে এসেছিল, এবং এই আর্য যুগটাকেই এই আর্য ভাষাগোষ্ঠীরা এই যে বসবাস করে এবং বৈদিক যুগের সূচনা হয়। বৈদিক যুগের সূচনাকাল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে আমরা ধরি এবং 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আমরা এর সময়কাল ধরে নিই। এবং তাহলে আমরা জেনে নিই এই আর্যরা কারা ছিল। বিভিন্ন ঐতিহাসিকদের মতবাদ বিভিন্ন রকম। আর্যরা কারা ছিল, আর্যরা কারা ছিল এবং কোত্থেকে এসেছিল, বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন যে তাদের আসল বাড়ি কোথায় ছিল বা কোত্থেকে তারা এখানে আমাদের ভারতবর্ষে চলে এসেছিল। তাহলে তোমরা ম্যাপটা দেখতে পারছো। দেখো, এই যে বৈদিক যুগটাকে না আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে আদি বৈদিক যুগ, একটি হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এই আদি বৈদিক যুগ, আর্লি ভেদিক পিরিয়ড হচ্ছে 1500 থেকে 1000 বা 1100 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এবং 1000 থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত পরবর্তী বৈদিক যুগ। একদমই ঠিক শুনতে পারছো তোমরা। তাহলে এই যে তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ, এই যে হাইলাইট করা যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায় আর্যরা বসবাস করতে শুরু করেছিল এবং তারা ধীরে ধীরে দেখতে পাচ্ছ তোমরা লেটার বৈদিক পিরিয়ডে কিন্তু তারা অনেকটাই নিচের দিকে চলে এসেছিল, অর্থাৎ ইউপি মধ্যপ্রদেশের এই দিকটা কিন্তু তারা চলে এসেছিল। তাহলে এখানে আর এখানের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারছো। এবং তোমরা লক্ষ্য করলে দেখবে যে ভারতবর্ষের এই উপর আর এইখানে পাকিস্তানের এই দিক দিয়ে কিন্তু সিন্ধু নদী অববাহিত হয়েছে, তাই না? তো এই সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে আর্যরা তাদের বসতি স্থাপন করেছিল। এরা যাযাবর গোষ্ঠী ছিল এবং এরা পশুপালন করে তাদের জীবিকা নির্বাহ করত। এবার তারা কোত্থেকে এসেছিল এটাও প্রশ্ন। দেখো, এ আর্যরা কোথা থেকে এসেছিল? আমরা জানি যে 1500 খ্রিস্টপূর্বাব্দের আগে 1600-1700 খ্রিস্টপূর্বাব্দে তারা এসেছিল। কোথা থেকে এসেছিল? সর্বাধিক যেটি গ্রহণযোগ্য মতবাদ রয়েছে সেটি হচ্ছে তারা এসেছিল মধ্য এশিয়া থেকে। একদম মধ্য এশিয়া থেকে। যে মধ্য এশিয়া, সেই মধ্য এশিয়া থেকে তারা ভারতবর্ষে চলে এসেছিল হিন্দুকুশ পর্বত পেরিয়ে। হিন্দুকুশ পর্বত পেরিয়ে এই যে নদীগুলো দেখতে পাচ্ছ এখানে, সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে তারা বসবাস করতে শুরু করে। এবং এই আর্যরা নিজেদের সবথেকে উঁচু বংশের মনে করত।
আর্য কিন্তু একটি জাতি নয়, আর্য একটি ভাষাগোষ্ঠী। এবং এদের ভাষা কি ছিল জানো? এদের ভাষা ছিল সংস্কৃত, খুব কঠিন ভাষা। আর এখনকার সংস্কৃতের থেকে কিছুটা আলাদা ছিল এবং খুব কঠিন ছিল। এবং এরা নিজেদেরকে সব থেকে শ্রেষ্ঠ মনে করত। ওকে, তাহলে ম্যাক্স মুলার বলেছিলেন যে আর্যরা কোনো জাতি নয়, আর্যরা হচ্ছে ভাষা গোষ্ঠী, এবং এরা মধ্য এশিয়া থেকে এসেছিল। ওকে, এবং তারা কোথায় থাকতে শুরু করে? পাঞ্জাব, হরিয়ানা, এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে তারা বসবাস করতে শুরু করে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু নদী রয়েছে, তাই না? যে স্যার এটা কোন নদী? স্যার এটা সিন্ধু নদী। শুভজিৎ স্যার তোমাদের ভূগোলে পড়িয়েছে এটা হচ্ছে কি সিন্ধু নদী। এবং সিন্ধুর অনেকগুলি উপনদী রয়েছে তোমরা জানো, তাই না? সিন্ধুর কতগুলি উপনদী রয়েছে? 5টি উপনদী। এবার আমাকে এক এক করে বলো তো সিন্ধুর 5টি উপনদী কি কি? ওকে, তাহলে সিন্ধুর 5টি উপনদী কি কি? 1 নাম্বার হচ্ছে, আমি লিখে ফেলি, শতদ্রু। ওকে, 1 নাম্বার হয়ে গেল। তারপর বিপাশা। ওকে, ইরাবতী। আরেকটি কি রয়েছে? হ্যাঁ, চন্দ্রভাগা। গুড। এবং বিতস্তা। এই নদীগুলি হচ্ছে সিন্ধুর উপনদী। এবং এখানেই কিন্তু তারা বসবাস করতে শুরু করে। আর এই যে জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু তারা সপ্ত সিন্ধু বলে অভিহিত করেছিল। এই জায়গাটাতেই তারা বসবাস করতে শুরু করে। তাহলে এখানে কয়েকটা প্রশ্ন হতে পারে। কি প্রশ্ন হতে পারে স্যার? যে আর্যরা যে এসেছিল ভারতবর্ষে, তাহলে তারা এখানে থাকতে শুরু করলো, এখানে কি স্যার আগে থেকে কেউ থাকতো না? যে হ্যাঁ স্যার থাকতো। কারা থাকতো? এখানকার যে আদিবাসী মানুষ ছিল, অর্থাৎ অনার্য, এদেরকে বলা হতো অনার্য, এরা এখানে থাকতো, তাই না? এবং আর্যরা আসার পরে অনার্যদের এখান থেকে তারা তাদের ছড়িয়ে দেয় এবং তাদের দাস পরিণত করে, এবং তারা থাকতে শুরু করে। এবং নিচের দিকে কারা থাকে? যারা দ্রাবিড়িয়ান ছিল তারা থেকে। দ্রাবিড়িয়ান কারা স্যার? দ্রাবিড়িয়ান হচ্ছে যারা এখন দক্ষিণ ভারতের দিকে থাকে। এমন মনে করা হয় যে আর্যরা ভারতে আসার আগে উত্তর ভারতে এই দ্রাবিড় সভ্যতা বসতি স্থাপন করেছিল। হ্যাঁ হ্যাঁ, একদম। এই আর্যরা আগমনের পরে তারা কি করে? তারা কিছুটা বিপদ অনুভব করে, না আমরা এখানে বেশি দিন থাকতে পারবো না, তাহলে আমরা এখান থেকে চলে যাই। কোথায় চলে যাব? আমরা নিচের দিকে চলে যাই, ভারতবর্ষের দক্ষিণ দিকে তারা চলে যেতে শুরু করে, এবং এখনো পর্যন্ত তারা সেখানেই থেকে যায়। একদম। তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু হতে পারে। তাহলে আমরা দেখলাম যে আর্যরা ভারতবর্ষে এসেছিল মধ্য এশিয়া থেকে, এবং তারা এখানে থাকতে শুরু করে। তারা তাদের জীবিকা পশুপালন ছিল, তারা গরু পালন করত এবং ঘোড়াও সঙ্গে পালন করত। বিনিময়ের মাধ্যম হিসেবেও কিন্তু এগুলোই ব্যবহার করতো তারা। ওকে, এবং বৈদিক যুগকে দুটি ভাগে ভাগ করা যায়। আমরা কি দুটি ভাগে ভাগ করলাম? একটা হচ্ছে স্যার আর্লি বৈদিক পিরিয়ড, আর একটা হচ্ছে লেটার বৈদিক পিরিয়ড, তাই না? এবং আর্লি বৈদিক পিরিয়ডের থেকে লেটার বৈদিক পিরিয়ডে কিছুটা আমরা ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ, কিছুটা নিচের দিকে তারা তাদের বিস্তার লাভ করে। ওকে, আর তোমরা বেদের মধ্যে সব থেকে বেশি সিন্ধু নদীর নামটাই পেয়ে থাকবে, কারণ তারা সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করে। ওকে, তাহলে আর্য, এই আর্যরা ভারতবর্ষে আসে এবং তারা শাসন করতে শুরু করে, অর্থাৎ দখল করে তারা থাকতে শুরু করে। এবার তাহলে আমরা এই আদি বৈদিক যুগ নিয়ে একটু জেনে নিই।
যে আদি 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 বৈদিক যুগ কি এবং পরবর্তী বৈদিক যুগ কি। দেখো আদি বৈদিক যুগ, তাহলে সময়কালটা যদি আমরা বলি যে স্যার সময়কালটা হলো 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল হচ্ছে বৈদিক সভ্যতা। তাই না? তাহলে আদি বৈদিক যুগের সময়কালটা কত? তোমরা বলবে স্যার 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। না, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এবং 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ সময়কাল পরবর্তী বৈদিক যুগ। ওকে, এবার এই যে বৈদিক শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, বৈদিক, এটার মধ্যে একটা কি আছে? বেদ কথাটা আছে, তাই তো? এবার এই বেদ কথার অর্থ কি? না স্যার, বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। আর তোমরা অবাক হবে যে এর আগেও তো তোমরা ইতিহাস পড়েছো, তাই না? কিন্তু এর আগে তোমরা যে অ্যানশিয়েন্ট হিস্ট্রির বিষয়গুলো পড়েছো, সেগুলোর কিন্তু কোনো লিখিত কোনো প্রুফ তোমরা পাবে না, কোনো লিখিত তথ্য প্রমাণ নেই। সেগুলো যারা পুরাতত্ত্ববিদ আছে, পুরাতত্ত্ববিদরা, তারা সেগুলো ধ্বংসাবশেষ আবিষ্কার করে সেগুলো থেকে অনুমান করে লিখেছেন, তাই না? কিন্তু এই যে আমরা বৈদিক যুগ পড়ছি, এই বৈদিক যুগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা প্রমাণ পেয়ে থাকি, অর্থাৎ সেগুলো লেখা আমরা কিন্তু পেয়ে থাকি, এর প্রমাণ আমাদের কাছে রয়েছে। সো এগুলো অনেকটাই বেশি গ্রহণযোগ্য, আমরা এগুলো ভুল বলতে পারি না কিছুতেই, এগুলো লিখিত রয়েছে। কিন্তু এই বেদ যখন আসল সময়কালটা, তখন এগুলো মুখে মুখে প্রচলিত ছিল, পরে এগুলো অনেক পরে লেখা হয়েছে। ঠিক আছে, প্রথমে বেদ লেখা হতো না, এর জন্যই কিন্তু তোমরা পড়েছো শ্রুতি। বেদের অপর নাম কি? শ্রুতি। কারণ তখন গুরু কণ্ঠে সেগুলো উচ্চারিত হতো এবং যারা শিষ্য তারা সেগুলো কণ্ঠস্থ করে নিত, এবং একের পর এভাবে ক্রমে কিন্তু চলতে থাকতো। ওকে, তাহলে এই বেদ, বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। ওকে, এবং বেদের মধ্যে কি থাকে জানো? বেদের মধ্যে অনেকগুলো শ্লোকও থাকে, তাই না? এবার বেদের স্যার, বেদের মধ্যে কি রয়েছে? বেদের মধ্যে তোমরা দেখবে বেদকে আমরা 4 ভাগে ভাগ করি। কি 4 ভাগ? স্যার প্রথমটা হচ্ছে ঋগ্বেদ, তারপর হচ্ছে সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। 4টি বেদ আমরা ভাগ করি, এবং এই যে প্রথম 3টি তোমরা দেখতে পাচ্ছ, ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদ, এই 3টাকে একত্রকে কিন্তু বেদত্রয়ী বলা হয়। কি বলা হয়? বেদত্রয়ী। ওকে, এই 3টা বেদত্রয়ীর মধ্যে পড়ে, আর এই অথর্ববেদ কিন্তু বেদত্রয়ীর মধ্যে পড়ে না। এবং তোমরা আরেকটা জিনিস মনে রাখবে যে এই প্রথম 3টা দেখতে পাচ্ছ বেদ, কি কি? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, এগুলোকে আমরা বলবো এগুলো কিন্তু আদি বৈদিক যুগের মধ্যে পড়ে। হ্যাঁ স্যার, এগুলো না, এই যে তোমরা ঋগ্বেদটা দেখতে পাচ্ছ, ঋগ্বেদটা আদি বৈদিক যুগের মধ্যে পড়ে, আদি বৈদিক যুগ। ওকে, এবং যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ এগুলো হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। ক্লিয়ার এতটুকু? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই। ওকে, তাহলে মোট বেদ কতগুলি ছিল? না স্যার, মোট বেদ 4টি ছিল। কোন 4টি ছিল? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। সব থেকে পুরনো বেদ কোনটি? সব থেকে পুরনো বেদ ঋগ্বেদ। তাহলে এই বেদ রচনা করেছে, এবং এখানকার একটা জিনিস তোমরা মনে রাখবে, এরা খুবই জ্ঞানীয় ছিল। ঠিক আছে, এই বেদ থেকে আমরা জানতে পারবো তাদের যে প্রতিভা, সেই প্রতিভা সম্পর্কে আমরা ধীরে ধীরে জানতে পারবো। তাহলে আমরা ঋগ্বেদে চলে আসি, ঋগ্বেদ নিয়ে একটু আলোচনা করা যাক যে ঋগ্বেদ কি। স্যার, ঋগ্বেদ হচ্ছে সব থেকে পুরনো বেদ, তাই তো? এটি একটি প্রাচীনতম গ্রন্থ, তাই না? এগুলো কিন্তু লিখিত রয়েছে, এবং এটি হিন্দু ধর্মের যে 4টি মুখ্য গ্রন্থের একটি।
এটিকে কিন্তু মানব জাতির প্রথম আইনও বলা হয়, প্রথম আইন, কারণ এটি লিখিত রয়েছে, এগুলো মেনেই তো চলতো তখনকার লোক। এবং তোমরা দেখবে এই ঋগ্বেদ প্রাচীনতম গ্রন্থ অবশ্যই, এবং এতে মোট শ্লোক কতগুলি রয়েছে? 1028টি শ্লোক রয়েছে মোট, অনেকগুলো শ্লোক রয়েছে, 1028, টোটাল 1028টি শ্লোক রয়েছে। সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ মোট 10টি মণ্ডল রয়েছে, এর মধ্যে দ্বিতীয় এবং সপ্তম মণ্ডল সব থেকে পুরনো, এবং প্রথম ও দশম মণ্ডল সব থেকে শেষের দিকে, সব থেকে শেষে রচিত হয়েছিল, সব থেকে লেটেস্ট এবং সব থেকে ওল্ডেস্ট দ্বিতীয় এবং সপ্তম। যে স্যার এটা কীরকম করে সম্ভব? প্রথমটাই সব থেকে পুরনো হওয়ার কথা, কিন্তু না, প্রথম এবং দশমের সঙ্গে বাকিগুলোর অনেক মিল পাওয়া যায় না, সুতরাং এগুলো মনে করা হয় যে এগুলো অনেক পরে রচিত হয়েছিল। আর কোনো একজন ব্যক্তি এই পুরো সবগুলো যে রচনা করেছে এরকম কিন্তু নয়, আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা রচনা করেছেন। ওকে, আর এই শ্লোকগুলোর মধ্যে অনেকগুলো মন্ত্র রয়েছে, তাই না? শ্লোকগুলো তোমরা দেখেছো, শ্লোকের মধ্যে অনেক শব্দ থাকে শ্লোকে, তাই না? এবার তোমরা দেখো একটা লিস্ট দেখতে পাচ্ছ, 10টা মণ্ডল রয়েছে এবং মণ্ডলের নাম্বার দেওয়া রয়েছে, সূক্ত রয়েছে এবং মন্ত্র রয়েছে। সূক্ত মানে শ্লোক। ওকে, তাহলে মণ্ডল নাম্বার 1 এটার মধ্যে কি রয়েছে? স্যার মণ্ডল নাম্বার 1-এ মোট শ্লোক রয়েছে, সূক্ত বা শ্লোক মোট কত রয়েছে? 191টি, এবং মন্ত্র কতগুলো রয়েছে? 2006টি। স্যার এই লিস্টটা দেখে মনে হচ্ছে সবগুলোতে তো সমান নয়, অর্থাৎ সবগুলো মণ্ডলে সমান সংখ্যক শ্লোক এবং মন্ত্র নেই, কোনোটাই বেশি কোনোটাই কম। এবং মন্ত্র 2006, এবং যে কোন ঋষি এগুলো রচনা করেছিলেন ঋষির নামটাও সঙ্গে দেওয়া আছে। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমরা তবুও মনে রাখবে। মধুচন্দ এই নামটা তোমরা একটু ভালো করে মনে রাখবে, আর হচ্ছে এই গোতামা। ওকে, নাম্বার 2 মণ্ডলা দেখো কি লেখা রয়েছে, এতে মোট 43টি শ্লোক রয়েছে এবং মন্ত্র রয়েছে 429টি। একদম গীতা, সামবেদা অ্যান্ড হিজ ফ্যামিলি। হ্যাঁ, এবং 3 নাম্বার মণ্ডল দেখো তোমরা, এখানে 62টি মণ্ডল সূক্ত রয়েছে এবং মন্ত্র রয়েছে 617টি। এটা খুব গুরুত্বপূর্ণ 3 নাম্বার মণ্ডল, যে ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে কে রচনা করেছেন? বিশ্বামিত্র এবং তার পরিবার। 4 নাম্বার, হ্যাঁ, বামদেবা অ্যান্ড হিজ ফ্যামিলি। 5 নাম্বার, আত্রি অ্যান্ড হিজ ফ্যামিলি। ওকে, 6 নাম্বার, ভারদ্বাজ অ্যান্ড হিজ ফ্যামিলি। ওকে, 7 নাম্বার খুব গুরুত্বপূর্ণ, ভাশিষ্ঠ অ্যান্ড হিজ ফ্যামিলি। 8 নাম্বার, কানভা অ্যান্ড দেয়ার ফ্যামিলি, অঙ্গিরা, খুব গুরুত্বপূর্ণ। 9 নাম্বার, সোমা দেবতা বাট ডিফারেন্ট ঋষিস, ভিমাদা, ইন্দ্রা, হ্যাঁ, সাচি, আর অনেকেই এগুলো তৈরি করেছেন, একজন নয়, আমি আগেও বলেছি, বিভিন্ন সময়কালে তারপর এগুলো একসাথে সংকলিত করা হয়েছে, প্রথমে এগুলো একসঙ্গে ছিল না। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এখানে কোনো ডাউট, কোনো প্রশ্ন? আশা করছি, থাকলে দেখে নাও একবার। তাহলে এখান থেকে আমি কিছু প্রশ্ন করি, যে আমি যদি বলি ওল্ডেস্ট ভেদিক লিটারেচার, তাহলে তোমরা কি বলবে? ওল্ডেস্ট ভেদিক লিটারেচার, তাহলে স্যার আমরা বলবো সেটা হচ্ছে ঋগ্বেদ, ওল্ডেস্ট, সব থেকে পুরনো, তাই না? চলো, তাহলে ঋগ্বেদের এই বিষয়গুলো তোমরা মনে রাখতে পারবে।
ওকে, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা বাকি 3টে বেদ নিয়ে আলোচনা করব এবং তাদের সামাজিক, তাদের অর্থনীতি, তারা কীভাবে চলাফেরা করতো সেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। ওকে, এটুকু তোমরা সকলে ভালোভাবে নোট করবে নিজের ভাষায় এবং সুন্দর করে রিভিশন করবে। পরের ক্লাসে আমি এখান থেকে প্রশ্ন করব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, তোমরা লেফট নিয়ে নিতে পারো।